সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষ দিকে আমাদের আরেকটা বিপিএল আসর শুরু হওয়ার কথা। এখন এই বিপিএল আসরটা যখন শুরু হবে তখনও পর্যন্ত কিন্তু আমরা গত বিপিএল আসরের যে ফিক্সিং কেলেঙ্কারি, দেনা পাওনা নিয়ে ঝামেলা, এগুলো শেষ করে আসতে পারি নাই। ইনফ্যাক্ট আমরা গত ৫-৬ বিপিএল ধরেই প্রতিটা শুরুর সময় আগের বিপিএল এর ঝামেলা শেষ করতে পারি নাই। এই অবস্থায় পরের বিপিএল যখন শুরু হচ্ছে তখন আমরা প্রত্যাশা করি যে না, এই বিপিএলটায় যাতে কোনো ঝামেলা না হয়, সে জায়গায় যেন বিসিবি সর্বোচ্চ সতর্ক থাকে, বিপিএল গভর্নিং কাউন্সিল যেন সর্বোচ্চ সতর্ক থাকে। আমরা এবার সেই প্রত্যাশাটা একটু বেশি করছিলাম, কারণ এইসব ফিক্সিং নিয়ে যারা উচ্চ কণ্ঠ থাকেন এগুলোর বিরুদ্ধে, তারা এখন বোর্ডে আছেন। এই দেনা পাওনা নিয়ে যারা উচ্চ কণ্ঠ থাকেন তারা বোর্ডে আছেন। আর সবচেয়ে বড় কথা, বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের যিনি প্রধান এখন, অ্যালেক্স মার্শাল, তিনি আগে আইসিসি দুর্নীতি দমন বিষয়ক কমিটির প্রধান ছিলেন, দুর্নীতি দমন ইউনিটের চেয়ারম্যান ছিলেন। উনি আসলে বিভিন্ন সময় এই জাতীয় তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিভাবে ফিক্সিং হয় এ নিয়ে নানা রকম ডক্ট্রিন, নানা রকম থিওরি নিয়ে আলাপ করছেন। তো সেই অবস্থায় আমরা দেখতেছি যে এবার বিপিএলে একটা নির্দিষ্ট দল, তাদের আচার আচরণ খুবই সন্দেহজনক। সর্বশেষ এই দলটা থেকে মেন্টর ম্যানেজার পদ থেকে পদত্যাগ করে সরে আসছেন হাবিবুল বাশার। দলটার নাম চট্টগ্রাম রয়্যালস। এখন আমি একটু বলতে চাই, এ কয়দিন আমরা সবাই ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছি। এই চট্টগ্রাম রয়্যালসের এখন পর্যন্ত যে কার্যকলাপ, এরপরেও বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল তাদেরকে যদি বিপিএল খেলে যেতে দেয়, তাহলে বুঝতে হবে যে হয় বিসিবি ওভার কনফিডেন্ট তাদের ব্যাপারে, অনেক কিছু নিশ্চিত হয়ে কাগজপত্র পেয়ে, ব্যাংক গ্যারান্টি পেয়ে তাদের মাঠে নামতে দিচ্ছে, নতুবা বিসিবি আবার সেই ভুলে পা দিচ্ছে। আমি এখনই বলতেছি না যে চিটাগাং রয়্যালস এবার ফিক্সিং করবে বা বেতন নিয়ে ঝামেলা করবে, কিন্তু সতর্ক হওয়ার যথেষ্ট সুযোগ আছে। সেই জিনিসগুলো আজকে একটু আলোচনা করি। দেখেন, সর্বশেষ এই যে আলোচনাটা চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে, এটা বেশি প্রাণ পাইছে সুমন ভাই, মানে হাবিবুল বাশার ওখান থেকে সরে আসার পরে। ওনাকে ওরা মেন্টর এবং ম্যানেজার হিসেবে নিয়োগ দিছিল, এবং ঘটনাচক্রে যখন নিলাম হয় তখনও উনি দেশে ছিলেন না। তখন উনি বাংলাদেশ ক্রিকেটেরই একটা ট্যুরে দেশের বাইরে ছিলেন। এরপরে এসেই উনি পদত্যাগ করছেন, কারণ দেখাচ্ছেন পারিবারিক। আমরা বিসিবি থেকে কারণ জানতে পারছি যে না, ওনাকে বিপিএল টেকনিক্যাল কমিটিতে রাখা হবে, এরকম একটা ব্যাপার ওনাকে বিসিবি জানানোর পরে উনি সিদ্ধান্ত নিচ্ছেন ওখান থেকে সরে আসার। কিন্তু আমি জানি মানে আমার সোর্স বলে যে এই যে বিসিবি তাকে টেকনিক্যাল কমিটিতে নিচ্ছে, এরকম ঘটনা, এরকম কথা তার কানে আসার আগেই সে সিদ্ধান্ত নিচ্ছে সে এই দলের সঙ্গে আর থাকবে না। এমন না যে সে কিছু জানতে পারছে বা সে কিছু ভয় পাচ্ছে যেখানে এই হতে পারে। আমি যতদূর বুঝতে পারতেছি যে সে আসলেই, তার কাছেও ওই ব্যাপারটা সন্দেহজনক রসগোল্লার হাড়ির মতো মনে হচ্ছে। আপনাদের নিশ্চয়ই নারায়ণগঞ্জ গোপাধ্যায় সেই টেনিদার কথা মনে আছে, যেটা দিয়ে থাম্প করছি। ওই টেনিদাতে ছিল একটা রসগোল্লার হাড়ি, ওটাকে সাধু বলতেছিল যে ওটাতে হচ্ছে সাপ আছে, যোগ সর্প, ওটা হাত দেওয়া যাবে না। তো টেনিদা বলতেছিলেন যে এটা একটা সন্দেহজনক রসগোল্লার হাড়ি। তো এই সন্দেহজনক রসগোল্লার হাড়ির মধ্যে সাপও থাকতে পারে, রসগোল্লাও থাকতে পারে। এ ভয়টা হয়তো সুমনবার ভিতরে কাজ করছে। করুক বা না করুক, ভয়ে কাজ করার যথেষ্ট কারণ আছে। দেখেন, এই দলটা প্রথম যখন তাদের সাপোর্ট স্টাফ নিয়োগ দেয়, কোচিং স্টাফ নিয়োগ দেয়, তখনই তো আসলে ধাক্কা খাওয়ার কথা। এই দলটার যিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিছেন, আপনি বিপিএলের বাকি দলগুলোর নাম দেখেন, তাদের পাশের কোচগুলোর নাম দেখেন, টবি রাদারফোর্ড থেকে শুরু করে কী সব নাম বিভিন্ন দলে কোচিং করাচ্ছে। হান্নান সরকার রাজশাহী দলটার দায়িত্ব নিছেন, ওই দলে 3জন লেভেল 3 করা কোচ আছেন। তারপরে পেসার তারেক আজিজ আছে, রাজিন আছে। সব দলগুলোতে মোটামুটি এরকম নাম করা সব কোচরা আছেন। কিন্তু এই দলটায় কাকে কোচ করা হয়েছে? যে ভদ্রলোককে কোচ করা হয়েছে, ভদ্রলোক কখনো মানে ঢাকা লিগেও কোনো দলের কোচিং করার নাই। মানে বাংলাদেশের ক্রিকেটের এখনো পর্যন্ত তো পিনাকল হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আপনি যদি ঢাকা প্রিমিয়ার লিগের কোনো দলের কখনো কোচিং না করান, আমি ওনাকে দায় দিচ্ছি না। ওনার মনেই হতে পারে আমি সারা জীবন চিটাগাঙে থাকবো, চিটাগাং ডিভিশন বিসিবির চাকরি করব, কোনো সমস্যা নেই। কিন্তু মালিকরা এরকম একটা লো প্রোফাইল মানুষ, যতই ভালো কোচ হন, হতে পারে যে উনি সালাউদ্দিন ভাই ফাহিমের চেয়েও ভালো কোচ, আমার কোনো প্রবলেম নাই তাতে, কিন্তু প্রোফাইলটা তো হাই হতে হবে। আপনি যখন একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে একটা টিমের দায়িত্ব দেন, আপনার মাথায় তো থাকা উচিত যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টাররা থাকবে, তাদের সামলানোর মতো কোচ থাকবে। আপনি এরকম একটা লোককে কেন কোচ হিসাবে নিয়োগ দিলেন এবং বিসিবি সেটা নিয়ে কেন প্রশ্ন করলো না?
যে তোমরা এমন একজনকে কোচ নিয়োগ দিচ্ছ যার আসলে দেশের টপ লেভেলে কোচিং করানোরই এক্সপিরিয়েন্স নাই, সে কী করে একটা ফ্রাঞ্চাইজি টিম সামলাবে? এটা কি সন্দেহজনক ব্যাপার না? তার টিমের বাকি দুই সহকারী কোচের দিকে তাকান, তাদের কোচিং কি ট্র্যাক রেকর্ড আছে একটা বিপিএল টিম চালানোর মতো? ওকে ফাইন, এ পর্যায়ে আমরা মেনে নিলাম। এরপর নিলামে দেখেন, নিলামে তারা একটা খেলোয়াড়ের পিছনে তাদের বাজেটের বড় একটা অংশ খরচ করে ফেললো। এরপরে বাকি খেলোয়াড়গুলো সুযোগ থাকা সত্ত্বেও একই গ্রেডে মোটামুটি চলনসই ক্রিকেটার আছে গ্রেডে দেখা যাচ্ছে, সেখান থেকে বেছে বেছে দুর্নামওয়ালা ক্রিকেটার বা দীর্ঘকাল ধরে ক্রিকেটের সঙ্গে নাই এরকম সব ক্রিকেটারকে তারা চুজ করা শুরু করলো। এখন এই জিনিসগুলো কি ইঙ্গিত দেয়? আজকে অ্যালেক্স মার্শাল থেকেই কোট করি, এই যে অ্যালেক্স মার্শাল এখন বিসিবিতে ইন্টিগ্রিটি ইউনিটের দায়িত্বে আছেন, তো ওনার কথাই বলি। উনি এই আইসিসির দায়িত্ব ছাড়ার কিছুদিন আগে একটা সেমিনারে একটা বিরাট বক্তৃতা দিয়েছিলেন যে এই ফিক্সিং জিনিসটা কোথায় কোথায় থাবা হানে। তো উনি বলছিলেন সবচেয়ে বেশি এই জায়গায় ভার্নাবেল হচ্ছে তৃতীয় বিশ্বের এবং দুর্বল ব্যবস্থাপনার টি-20 লিগগুলো। তো ওখানে কিন্তু সবাই এটাকে এইভাবে রিড করছিল যে উনি বিপিএল এর দিকে ইঙ্গিত করছেন। আসলেই তাই। এখন বিভিন্ন আফ্রিকান দেশের যেসব ছোট ছোট লিগ হয়, উগান্ডা টুগান্ডা, ওগুলো বিপিএল প্রায় একই রকম ইন্টিগ্রিটির প্রশ্নে একই রকম জায়গায় চলে গেছে। বড় বড় ইন্টিগ্রিটি অফিসাররা বিপিএলকে ওইভাবেই বিবেচনা করেন যে বিপিএল হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্রিকেট লিগগুলোর একটা। এখানে খেলা হওয়া মানেই আপনার ফিক্সিংয়ের ভয় থাকে, এবং ফিক্সিং নিয়ে দিন দুনিয়ার যেখানে যত গবেষণা পাবেন সেখানে আপনি দেখবেন শুধু ক্রিকেট ফিক্সিং না, ফুটবল ফিক্সিং বা সব জায়গায় এই জাতীয় লিগকে খুব সতর্কতার চোখে দেখা হয়। এবং অ্যালেক্স মার্শাল ওই সেমিনারে আরও যে কথাগুলো বলছিলেন যে কোন সব খেলোয়াড়রা ঝুঁকিতে থাকে, একেবারে তরুণ খেলোয়াড়, কোনো দিন বড় কোনো জায়গায় খেলে নাই, ও জানে না ওর ভবিষ্যৎ কি, এসব খেলোয়াড়রা ঝুঁকিতে থাকে। একদল খেলোয়াড় যারা একসময় এলিট ছিল কিন্তু এখন তাদের ক্যারিয়ার বলে আর কিছু নাই, সামনে কোনো তেমন ভবিষ্যৎ নাই, তারা এখন যে কোনো সময় দেশ ছেড়েও চলে যেতে পারে, কিছু যায় আসে না। একদল খেলোয়াড় যারা ক্রিকেটের সঙ্গে সেভাবে সম্পর্কিত না, এদেরকে বলা হয় ঝুঁকিপূর্ণ গ্রুপ। এবং এগুলো নিয়ে যথেষ্ট স্টাডি আছে, যথেষ্ট রিসার্চ পেপার আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। সব জায়গায় সবার আগে এই খেলোয়াড় ঝুঁকিপূর্ণ কোচ, কোচের ক্ষেত্রে ওই একই কথা বলা হয়েছে, যেসব কোচের হাই প্রোফাইল টিম সামলানোর ক্ষমতা নাই, হুট করে হাই প্রোফাইল টিমের দায়িত্ব দেওয়া হয়, সেসব কোচের দিকে নজর রাখতে হয়। মানে সবগুলো সিমটম মিলে যায়। এবং আর কতগুলো জিনিস খুব গুরুত্বের সঙ্গে বলা হয়েছে, এবং এই জাতীয় রিসার্চ পেপার আপনি দেখলে দেখবেন একদম ক্যাটাগরি শুরুতেই ঝুঁকিপূর্ণ ক্যাটাগরি থাকে সবগুলো রিসার্চ পেপারে, যে কারা ঝুঁকিপূর্ণ, কাদের উপর বেশি চোখ রাখতে হবে। সেখানে একদম শুরুতেই আর দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে লো পেইড অথবা বৈষম্যপূর্ণ পেইড এরকম ক্রিকেটাররা। সেটা কীরকম? সেটা হচ্ছে লো পেইড ক্রিকেটার, যারা আসলে ক্রিকেট খেলে টাকা পাচ্ছে না, ওই নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির লিগে যথেষ্ট টাকা পাচ্ছে না, অথবা টাকা নিয়ে অনিশ্চয়তা আছে, এদেরকে ফিক্সিংয়ে জড়ানো সহজ। আরেকটা জিনিস চোখ রাখতে বলছেন বিশেষজ্ঞরা, সেটা হচ্ছে যে যদি কোথাও বেতন বৈষম্য খুব বেশি থাকে, মানে একজন খেলোয়াড়ের দাম যদি আপনি দেখেন 1.5 কোটি টাকা, আরেকজন খেলোয়াড়ের দাম যদি দেখেন যে 10 লাখ টাকা, তাহলে বুঝতে হবে ওই যে 10 লাখ টাকার ছেলেটা ও টার্গেট হইতে পারে, ওকে নিয়ে ভয়ে থাকতে হবে আপনার। এরকম কেনা বেচা যেসব টিম করে তাদের দিকেও চোখ রাখতে হবে যে কেন এই বৈষম্যটা তৈরি হলো, কেন তারা একজনের পিছনে অনেক ইনভেস্ট করলো, বাকিগুলো বেশি দামের খেলোয়াড় কিনলো না, মাঝারি দামের খেলোয়াড় কম কেন? এই জিনিসগুলো ইন্ট্রোগেট করতে হয়, এই জিনিসগুলো ইনভেস্টিগেট করতে হয়, এই জিনিসগুলোই ঝুঁকির জায়গা, এখান থেকে সাপ ঢোকে। দেখেন এই যে টিমটার কথা আমি বলতেছি চিটাং রয়্যালস, প্রত্যেকটা উপাদান এখানে উপস্থিত, প্রত্যেকটা উপাদান। আপনি যে কোনো একটা রিসার্চ পেপার চোখ বুঝে গুগল থেকে নেন, নিয়ে ক্যাটাগরিগুলো মিলাবেন, প্রত্যেকটা উপাদান উপস্থিত। আরেকটা উপাদান কি, সেটা হচ্ছে ট্র্যাক রেকর্ড। এর ভিতরে কোনো কারোর কি ট্র্যাক রেকর্ড খারাপ ছিল? এক তো এই যে শ্রীলঙ্কান যে ক্রিকেটারটা আসার কথা ছিল, ওর ট্র্যাক রেকর্ড সুবিধার না। নিরোশান ডিকওয়ালা একসময় নাম করা খেলোয়াড়, কিন্তু ওর ট্র্যাক রেকর্ড নিয়েও সন্দেহ আছে যথেষ্ট। তারপরে এখানে একজন কর্মকর্তা নিয়োগ পাইছেন, আমি নাম না বলি, এইভাবে নাম বললে তো আমি কিছু প্রুভ করতে পারবো না। উনি এর আগে দুটো দলের দায়িত্বে ছিলেন, যে দুই জায়গাতেই টাকা এবং ফিক্সিংয়ের ঝামেলা ছিল, দুটো দলের ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন উনি বা ওনার প্রতিষ্ঠান। সেই কর্মকর্তাটি আবার এখানে একটা বড় পদে নিয়োগ পাচ্ছেন, তাহলে ট্র্যাক রেকর্ডেরও সমস্যা আছে। মানে আপনি ওই যেটা বললাম, যে কোনো একটা গাইড বুক, যে কোনো একটা রুল বুক খুলে বসেন ফিক্সিং বিষয়ক, যে কোনো একটা রিসার্চ পেপার বের করেন, ক্রিকেটের দরকার নাই, আপনি ইতালিয়ান কোনো একটা রিসার্চ পেপার বের করেন, ইতালিতে সবচেয়ে বেশি ফুটবল ফিক্সিং হয়, তো ইতালিয়ান কোনো একটা রিসার্চ পেপার বের করেন, দেখবেন সব ধাপে ধাপে চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে মিলে যাচ্ছে। এখন আমি জানি না চট্টগ্রাম রয়্যালসের মালিক কারা,
দেখলাম যে একটা ইন্টারনেট প্রোভাইডার প্রতিষ্ঠান হচ্ছে মূলত ওনাদের মূল ব্যবসা, ওনাদের স্পোর্টস রিলেশন আছে কি না অমুক তমুক আমি এগুলো খুঁজে বের করতে যাই নাই বা পারিও নেই। ফলে আমি মনে করি যে এইগুলো আসলে ব্যাপার না। আমার ধারণা ওনাদের কোনো তেমন স্পোর্টস রিলেশনও বিসিবি দেখাতে পারবে না। বিসিবি যে এত সতর্ক থাকতে চাচ্ছে, সে অবস্থায় এত ইঙ্গিতপূর্ণ কাজ একটা টিমে হতে থাকলে এটা দর্শক হিসাবে আমাদেরকে, আমি স্রেফ একজন দর্শক হিসাবে বলতে চাই যে আমি যথেষ্ট ঝুঁকি অনুভব করতেছি এই বিপিএলটা নিয়েও, যে এখানেও সিজন শেষে দেখা যাবে এক গাদা ক্রিকেটের টাকা পায় নাই, সেটা নিয়ে ঝামেলা হচ্ছে, হোটেলে খেলোয়াড়রা আটকে আছে, তাদের হোটেল ভাড়া দেওয়া হয় নাই, এবং সেই চিরাচরিত ফিক্সিং নিয়ে সেই গন্ডগোল। তখন অ্যালেক্স মার্শাল আবার চশমা চোখে দিয়ে আরেকটা তদন্ত রিপোর্ট পড়া শুরু করবেন। সেই অপেক্ষা না করে দয়া করে এই প্রশ্নগুলো সঠিক জবাব নেন। আমি বলতেছি না যে ওনারা অন্যায় করতেই আসছেন, এমনও হতে পারে যে ওনাদের এই কাজগুলো সব কাকতালীয়, সব কাকতালীয়। দুনিয়ায় ঘটে না, কত সব কাকতালীয় ঘটনা ঘটে, এগুলো সব ধরে নিলাম কাকতালীয়, কিন্তু জবাবগুলো নেন, প্রপারলি জবাব নিয়ে তারপরে মাঠে নামতে দেন। এগুলোর যদি জবাব না পান যে কেন এই কোচ, কেন এই কর্মকর্তা, কেন এই খেলোয়াড়, কেন তোমার বাজেটের ব্যালেন্স এরকম, এইগুলোর যদি প্রপার জবাব না পান তাহলে মাঠে নামতে দিয়েন না, মাঠে নামতে দিয়েন না। আরেকবার ওই লিস্টে পৃথিবীর যে কোনো জায়গায় ফিক্সিং বিষয়ক আলোচনা হলেই বিপিএলকে উদাহরণ হিসেবে আনা হবে, আরেকবার ওই লিস্টে নাম লেখায়েন না। আশা করি বিসিবি অনুরোধটা রাখবে এবং সুন্দর একটা বিপিএল হবে। হোক না দুই দলের বিপিএল হোক রে ভাই, দুই দলের বিপিএলটাই সুন্দর দেখি, সেটাই অনেক ভালো হবে। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।